হ্যালো! আজকে অনেক দিন পরে আসলে টিউটোরিয়াল বানাইতে বসছি। তো আজকের টপিক হিসেবে বাছাই করে নিছি আমি হচ্ছে সিএসএস স্পেসিফিসিটি। তো সিএসএস স্পেসিফিসিটিটা হচ্ছে সিএসএস এর সবচেয়ে বেসিক এবং কোর একটা জিনিস। তারপরেও মানুষ সেটা নিয়ে অনেক কনফিউশনে থাকে। লাইক আমাদের কমিউনিটির অনেক ভাই ব্রাদার আমাকে মাঝে মধ্যেই এই বিষয়গুলো নিয়ে আমাকে কোয়েশ্চেন করে যে সিএসএস স্পেসিফিসিটি কী, অথবা এই রিলেটেড কোয়েশ্চেনগুলো। তো আমি অনলাইনে অনেক ঘাটলাম, ঘেটে দেখলাম যে আসলে বাংলায় ওইরকম কোনো রিসোর্স নাই সিএসএস স্পেসিফিসিটি নিয়ে। ইংলিশে অনেক ভালো ভালো টিউটোরিয়ালস আছে, অনেক ভালো ভালো রিসোর্স আছে, যেগুলো আমি দেখে শিখেছি স্মেশিং ম্যাগাজিন থেকে, সিএসএস ট্রিক্স থেকে, ইউটিউবের কিছু চ্যানেল থেকে। তো আমি আজকে চাইবো যে সেই জিনিসটাই বাংলায় আমি একটু বলে দিই। আসলে সিএসএস স্পেসিফিসিটি আমি আসলে এটা উচ্চারণও করতে পারি না ঠিকমতো। ওকে, সিএসএস স্পেসিফিসিটি জানার আগে আমাদের সবার প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আসলে একটা ওয়েব ডকুমেন্ট, একটা ব্রাউজার ওয়েবসাইট কিভাবে রিড করে। একটা এইচটিএমএল ডকুমেন্টই হোক আর একটা সিএসএস স্টাইল শিটই হোক, সেইটা আসলে ওয়েব ব্রাউজার কিভাবে রিড করে তা হচ্ছে আমরা সবাই জানি সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান, লাইন বাই লাইন, ওয়ান আফটার অ্যানাদার রিড করে। তো আমি আজকের সিএসএস স্পেসিফিসিটি নিয়ে কথা বলার জন্যে জেএসবিন নামক একটা ওয়েবসাইট আছে, সেইটা ব্যবহার করব। আমি কিছু এইচটিএমএল লেখার প্রয়োজন পড়বে এবং সিএসএস লেখার প্রয়োজন পড়বে। আমরা একদম ডান পাশে হচ্ছে আউটপুটটা দেখতে পাবো। তো এটা জেএসবিন অনেক ভালো একটা সার্ভিস, যদি কেউ ইউজ করে না থাকেন ইউজ করতে পারেন এনি টাইম। এখানে আপনি জাভাস্ক্রিপ্ট কোড লিখে কনসোলও দেখতে পারবেন। তো স্পেসিফিসিটি জিনিসটা আসলে কি সেটা জানার জন্য আমাদেরকে কিছু স্টাইল লিখে সরাসরি দেখা ভালো। আমরা জানি আমাদের স্টাইল আমরা অনেকগুলো পদ্ধতিতে লিখতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে শুধুমাত্র ট্যাগ বা এলিমেন্ট কল করে। তারপর আমরা কল করতে পারি ক্লাস কল করে স্টাইল শিট লিখতে পারি। তারপর আমরা আইডি কল করে স্টাইল শিট লিখতে পারি। তারপর আমরা কি করতে পারি, এইচটিএমএল এলিমেন্টের ভিতরে ইনলাইন স্টাইল লিখেও আমরা কি করতে পারি, কোনো একটা জিনিসকে আমরা মডিফাই বা কোনো একটা জিনিসকে আপডেট করতে পারি বা স্টাইল লিখতে পারি। তো কোন জিনিসটা আসলে স্পেসিফিসিটি কতটুকু হবে সেই জিনিসটাই আসলে এখন আমরা এই ভিডিওতে কথা বলবো। ওকে, তো প্রথমে আসে ট্যাগ এলিমেন্ট। আমি যদি প্রত্যেকটাকে পয়েন্ট দিয়ে পয়েন্ট অনুযায়ী ক্যাটাগরি করি, সেক্ষেত্রে কোনটা আসলে কত ক্যাটাগরি, কোন জিনিসটা কত পয়েন্ট পায়। নর্মালি ট্যাগ বা এলিমেন্ট সেই জিনিসটা পায় হচ্ছে 1 পয়েন্ট, ক্লাস পায় হচ্ছে 10 পয়েন্ট, আইডি পায় হচ্ছে 100 পয়েন্ট এবং ইনলাইন স্টাইল পায় 1000 পয়েন্ট। ইয়েস, ঠিক এইভাবেই আমরা স্টাইল শিট লিখে থাকি। তো একটা স্টাইল আমরা লিখি এবং লিখে দেখি যে আসলে কোনটাকে কীভাবে আমরা আসলে স্পেসিফিসিটি দিতে পারি। তো তার আগে আমাদের জেনে নেওয়া উচিত স্পেসিফিসিটি আসলে জিনিসটার বাংলা অর্থ কী। স্পেসিফিসিটি মানে নির্দিষ্টতা বা কতটুকু নির্দিষ্ট করে আমরা সিএসএস লিখতে পারি সেই জিনিসটা। তো আমাদের এখানে একটা H1 ট্যাগ আছে, যেখানে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। টাইপিং আমি বহুত ওকে। আমরা এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড এবং ডান পাশে আমরা তার রেজাল্ট দেখতে পাচ্ছি। তো এটা স্টাইল এখন আমরা লিখি নাই, সেই স্টাইলটাই আমরা লিখবো। তো ধরি আমাদের একটা H1 ট্যাগ এলিমেন্ট দিয়েই আমরা প্রথম সেই জিনিসটা অ্যাসাইন করব। প্রথম আমি চাচ্ছি কালার দেওয়ার জন্যে। প্রথমে আমি কালার দিয়ে দিলাম রেড। H1 এর কালার হয়ে যাবে রেড হচ্ছে ওকে। আমরা এখানে কমেন্ট রাখতে পারবো না, আমরা এখানে এইভাবে কমেন্ট রাখতে পারবো না। সো কমেন্ট রাখার জন্য আমি কমেন্ট ট্যাগ ব্যবহার করতেছি। ওকে ওকে, আমি কমেন্ট লেখার জন্যে কমেন্ট করে দিলাম। ওকে, তো আমরা এখন দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কালার হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে। এখন আমি যদি এই H1 এর নিচে আবার একটা H1 দিয়ে সেটার কালারকে আমরা চেঞ্জ করে গ্রিন করে দেই, সেক্ষেত্রে সেটা গ্রিন হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এইচটিএমএল কারণ হচ্ছে যখন ব্রাউজার আমার সিএসএস ডকুমেন্টটা পড়ছে, প্রথম পড়তেছে এই স্টাইলটা, যেখানে কালার পাচ্ছে হচ্ছে রেড লাইন বাই লাইন পড়ে আসার সময়। তারপর যখন আবার আমার এই লাইনে আসলো, তখন H1 এর 13 নম্বর লাইনে সে পাইলো হচ্ছে গ্রিন। সে এই জন্য গ্রিন কালারটাকে ওভাররাইড করে ফেলতেছে।
সিমিলারলি আমি যদি এখানে আবার H1 লিখি কোনো একটা কালার, সেইটা কিন্তু কি হবে না, আমরা দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? কারণ এটা সবার উপরে এবং সমান স্পেসিফিসিটি। দেখুন H1 এর স্পেসিফিসিটি হচ্ছে 1, এই H1 এর স্পেসিফিসিটি 1, কারণ প্রত্যেক ট্যাগ এলিমেন্টের স্পেসিফিসিটি 1। সুতরাং সমান স্পেসিফিসিটি যদি হয় সবগুলার, তাহলে একদম সর্বশেষ যেটা বা আমাদের ডকুমেন্ট স্ট্রাকচারের সবচেয়ে ক্লোজে যেটা আছে সেইটাকেই পাবে। সো এটা সবার শেষে আছে, এটাকেই পাবে, এই জন্য গ্রিন পাইছে। তো আমরা এখন ক্লাস দিয়ে আসলে সেই জিনিসটাকে কীভাবে অ্যাসাইন করতে পারি, কীভাবে ওভাররাইট করতে পারি। সো আমরা একদম সবার উপরে একটা ক্লাস অ্যাসাইন করে দিব। ক্লাস অ্যাসাইন করি আমাদের H1 এর মধ্যে। আমরা H1 এর ক্লাস দিলাম হচ্ছে হেডিং। জিনিসটাকে কপি করে এনে একদম উপরে লিখে দিচ্ছি ক্লাস দিয়ে হেডিং, এবং সেটার কালার আমি চেঞ্জ করে কি দিতে যাচ্ছি, চেঞ্জ করে দিতে যাচ্ছি ব্লু কালার পেয়ে গেছে। কারণ আমাদের যেই ক্লাস সিলেক্টর স্পেসিফিসিটি অন্য সকল স্পেসিফিসিটির চাইতে, এখানে লেখা অন্য সকল স্পেসিফিসিটির চাইতে বেশি, এই জন্যে আমাদের ব্লু কালার হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা। সো আমাদের এখানে ক্লাস এলিমেন্টের পাওয়ার হচ্ছে 10, এই জন্যে আমরা এখানে ক্লাস পাইছি। সিমিলারলি যদি আমাদের একটা আইডি থাকতো, আইডির স্পেসিফিসিটি হচ্ছে 100। নো ম্যাটার আমরা ডকুমেন্ট স্ট্রাকচারের কোন পর্যায়ে লিখি, হেডিং যদি আমি এইখানেও লিখতাম তাহলে নর্মালি আমার এটা ডকুমেন্ট স্ট্রাকচারে সবার শেষে আছে বলে পাইতো, কিন্তু না, আসলে কিন্তু সে পাচ্ছে হচ্ছে স্পেসিফিসিটির কারণে, তার কতটুকু স্পেসিফিসিটি আছে সেই জন্যে। তো আমি এখন ওভাররাইট করে একটু বাড়াইতে চাই, দেখি তো আমি ব্লুকে আবার গ্রিনে রূপান্তর করতে চাই, বা আমি সামহাট অন্য কালার দিতে চাই আরেক জায়গায় ওভাররাইট করে। তো কোথায় ওভাররাইট করব? উপরে ওভাররাইট করতে চাই হেডিং। কালারটা আমি এখানে চেঞ্জ করে দিব। হেডিংয়ের H1 এর যেই ক্লাসগুলো হেডিং আছে তাকে পরিবর্তন করো। কি করো? কালার করো হচ্ছে ইয়েলো। সে ইয়েলো করে দিবে। কেন ইয়েলো করে দিবে? কারণ এখানে হচ্ছে সে পাচ্ছে ক্লাস পাচ্ছে 10 এবং সাথে আরেকটা ট্যাগ এলিমেন্ট পাচ্ছে 1। সো সে পাচ্ছে কত? 11 পাওয়ার কারণে সে ইয়েলো করে দিছে কালারটা, রাইট? তো সিমিলারলি আমরা আইডি এবং ইনলাইন স্টাইল দিতে পারবো। তো আমরা একটা ইনলাইন স্টাইল দিয়ে দেখি, আইডিটা তো বুঝেই গেছি কীভাবে ওভাররাইট হয়ে যাবে। সো একটা ইনলাইন স্টাইল কীভাবে লেখে, ইনলাইন স্টাইল ইকুয়াল টু দিয়ে আমরা যদি এখানে কালার চেঞ্জ করে আবার ব্ল্যাকে নিয়ে যেতে চাই, ব্ল্যাকে চলে যাবে। কেন চলে যাবে? কারণ ইনলাইন স্টাইলের স্পেসিফিসিটি 1000, স্পেসিফিসিটি হচ্ছে এখানে সবচেয়ে বেশি। ওকে, এই জিনিসটা আসলে এখন ধারণা করা যায় যে ক্লিয়ার হয়ে গেছেন, তাই না? ওকে, এতক্ষণ আমি যেই পয়েন্টস নিয়ে যে কথাগুলো বললাম 10, তারপরে এটার সাথে H1 যোগ হয়ে 11 হয়ে গেছে, এগুলো আসলে আমি মিথ্যে বলছি। কেন মিথ্যে বলছি? খুবই সহজে বোঝানোর জন্য আমি এই জিনিসটা মিথ্যে বলছি। আসলে ক্লাসের সাথে ট্যাগ এলিমেন্ট যোগ হয় না। সেই জিনিসটা কি হয়? যে জিনিসটা হয় তা হচ্ছে ক্লাসের জন্য সে 10 নেয় এবং ট্যাগ এলিমেন্টের জন্য বা এলিমেন্ট সিলেক্টরের জন্য সে নেয় হচ্ছে 1। এই জিনিস দুইটাকে যোগ আমরা করব না, কখনো যোগ করে আমরা 11 বানাবো না। না বানিয়ে আমরা এটাকে রেখে দিব এইভাবেই 10। ক্লাস সিলেক্টরের জন্য সে পাইছে 10 এবং কি পাইছে? 1 পাইছে হচ্ছে এলিমেন্ট সিলেক্টরের জন্য। সো সেই জিনিসটাকে আমরা আরও সিম্পলিফাইডভাবে কীভাবে বলতে পারি, সেটা হচ্ছে সিম্পলিফাইড যদি করি, আমরা যদি প্রত্যেকটার জন্য একটা করে বক্স ধরি, আমি একটা করে বক্স বানাচ্ছি। এটা হচ্ছে প্রথমটা আমি রাখতেছি হচ্ছে ট্যাগ এলিমেন্টের জন্য। তো আপাতত আমি লিখতেছি এখানে 0, ট্যাগ এলিমেন্টে এখন পর্যন্ত কিছু নাই, আমি 0 লিখতেছি না। তারপর এই ঘরটা, প্রথম ঘরটা হচ্ছে ট্যাগ সিলেক্টরের জন্য, সেকেন্ড ঘরটা হচ্ছে ক্লাস সিলেক্টরের জন্য। আমার এখানে যে থার্ড ঘরটা আমি যে থার্ড ঘরটা বানাইলাম সেইটা হচ্ছে আইডির জন্য, এবং আমি ফোর্থ যেই ঘরটা বানাইলাম সেটা হচ্ছে আমার ইনলাইন স্টাইলের জন্য। তো এই 4টা ঘরের মধ্যে আমি আলাদা আলাদাভাবে আমার স্টাইলগুলো যদি রেখি, একটার সাথে আরেকটা কিন্তু যোগ হবে না। এটা হচ্ছে ক্লাসের জন্য। তো ক্লাসের জন্য আমার 1 পাইছে এবং কার জন্যে? ট্যাগের জন্য পাইছে 1।
এইভাবে হচ্ছে জিনিসটা দাঁড়াবে। সো সাপোজ আমার ক্লাস, আমি এখানে 2টা ক্লাস হয়তো আমি কল করব। 2টা ক্লাস যদি আমি কল করি বা তার ভিতরে যদি আরও কোনো ক্লাস থেকে থাকে, যেমন হেডিং 1 আর একটা ক্লাস থেকে থাকলো, তাহলে সে এখানে পাইলো কয়টা ক্লাস? একটা ক্লাস এবং 2টা ক্লাস পাইলো। সো এখানে 2 নিবে, তার মানে এটা হয়ে যাবে তখন 21। দেখতে 21-এর মতো মনে হইলেও সেটা কিন্তু আসলে 21 না, 2 এবং 1। 2 হচ্ছে ক্লাসের ঘরের জন্য এবং 1 হচ্ছে ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টরের জন্য। ওকে, বুঝতে পারছি। সিমিলারলি আমরা যখন আইডি পাবো এটাতে, তখন এই আইডির ঘরে আমরা 1 এড করবো, বা 2টা আইডি পাইলে 2টা আইডি তো আমরা পাবো না আইডির জন্য। ওকে, এই যদি আইডির ভিতরে নেস্টিংভাবে আমরা কোনো আইডি ক্রিয়েট করি, যেমন আমি আমাদের H1 এই জিনিসটা হচ্ছে আমাদের বডির ভিতরে, এবং বডির একটা আইডি আছে, আমাদের বডি নামে একটা আইডি আছে, এবং আমরা আমাদের যেই H1 আছে তার ভিতরে একটা আইডি আছে হেড নামে। সেই ক্ষেত্রে এইটা এবং এইটা, এই 2টাকে দিয়েই যখন আমরা কল করব, তখন এই আইডির ঘরে 2 হয়ে যাবে, তখন এটার পাওয়ার হয়ে যাবে 221 যদি আমরা এভাবে কল করি। দেখি আমি কিভাবে কল করতেছি, দেখাই। বডি, তার ভিতরে আমাদের আছে, দেখতে পারতেছেন, মানে এইটা এখন মানে কি বলে, আম্বুজা সিমেন্ট দিয়ে তৈরি একটা বাড়ির মতো হয়ে গেছে। এটাকে ভাঙা এখন অন্য আরেকটা পরবর্তী স্টাইল শিটের জন্য বা পরবর্তী স্টাইলের জন্য কতটা কঠিন যে হবে সেটা অবশ্যই দেখে বুঝতে পারা যাচ্ছে, তাই না? বডি, আইডি, তারপর হচ্ছে এইটা। সো এর পাওয়ার এখন কত হয়ে গেছে? 221 যদি আমরা জেনারেলি বলতে চাই। তো এই 221 বানানো এই ক্লাস দিয়া আবার আইডি দিয়া কল করে অনেক টাফ ব্যাপার হবে। সো সেই জন্যে রিকমেন্ড করা হয় যেন কখনোই এত স্ট্রং করা না হয় কোনো সিএসএসকে, যত কম সম্ভব স্পেসিফিসিটি যেন দেওয়া হয় স্টাইল করার ক্ষেত্রে। যত কম স্পেসিফিসিটি দিয়ে আপনি স্টাইল করতে পারবেন, আপনার ডকুমেন্টটা মেইনটেনেবল হবে। ওকে, তো আমি কয়েক স্টেপ আগে চলে যাচ্ছি আমার কোডের। ওকে, এই জায়গায় চলে আসতেছি। সো আমি ইনলাইন স্টাইল, আচ্ছা এখানে ইনলাইন স্টাইল লিখছি, সেক্ষেত্রে ইনলাইন স্টাইলের জন্য সে এই ঘরের মধ্যে নিচে 1, এবং বাকি ঘরগুলো যদি আমি তুলেও দেই এবং বাকিগুলো যদি আমি মুছেও দেই, তারপরেও সে কী পাবে? শুধুমাত্র ইনলাইন স্টাইল পাইছে। তার মানে বাকি ঘরগুলোর জন্য 0, 0 এবং 0। সো আমি যদি বলে দেই যে কোন ঘরের জন্য কী পাইছে, সেটা আমি খুবই ইজিলি বলে দিতে পারি। যে এখানে দেখানোর সুবিধার্থে যদি আমি বলি, যেমন ওই চিহ্নটা কই, এটা। ওকে, এটা হচ্ছে ইনলাইনের জন্যে। তারপরে হচ্ছে এই ঘরটা হচ্ছে আইডির জন্যে। সিমিলারলি আমার যে এই ঘরটা, তা হচ্ছে ক্লাসের জন্যে, এবং এই ঘরটা হচ্ছে কিসের জন্যে? ট্যাগ সিলেক্টরসের জন্য। ওকে, বোঝা গেছে। এখন যেহেতু এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার, তো আমরা একটু স্পেসিফিসিটি ক্যালকুলেটর দিয়ে দেখি আসলে কোনটার স্পেসিফিসিটি কী হওয়া উচিত, মানে কীরকম। তো আমরা একটা এক্সাম্পলে যাই, এবং এক্সাম্পলে আগে যা যা ছিল সব আমি মুছে দিচ্ছি। এটা হচ্ছে স্পেসিফিসিটি ক্যালকুলেটর নামে একটা ওয়েবসাইট, অসাম একটা জিনিস, যেটা থেকে খুবই ইজিলি স্পেসিফিসিটি বুঝে যাওয়া যাবে। তো এখানের ক্যালকুলেশনের ব্যাপারটা হচ্ছে, আপনি এখানে স্পেসিফিসিটি দিবেন এবং এখানে আরেকটা স্পেসিফিসিটি দেবেন, কোনটার প্রায়োরিটি সবচেয়ে বেশি পাবে সেই জিনিসটা এইখানে উপরে উঠে যাবে এবং দেখাবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা বেশি স্পেসিফিকভাবে বলা আছে আপনার স্টাইল শিটে। ওকে, তো আমরা প্রথমে নিচে এখানে একটা লিখি, আমাদের একটা ক্লাস আছে মেইন নামে, সেটা দেখেন কত পয়েন্ট পাইছে। ক্লাসের ঘরে সে পেয়েছে হচ্ছে 1। সিমিলারলি যদি আমি আবার লিখতাম হেডিং, তখন ক্লাসের ঘরে 2 হয়ে গেছে, কারণ আমি 2টা ক্লাস কল করছি এই জন্যে। সিমিলারলি যখন আমি আরও ক্লাস কল করতে থাকবো, এইভাবে অ্যাড হইতে থাকবে। ওকে, আমি এত স্ট্রং করতেছি না, আমি শুধুমাত্র 1 ক্লাসেস রাখি। তো এটাকে ভাঙার জন্য আমার প্রয়োজন কত? 11 পয়েন্ট যদি আমরা নর্মালি চিন্তা করি। সো 11 পয়েন্ট হওয়ার জন্য আমি ধরি এটা হচ্ছে একটা প্যারাগ্রাফকে আমি ভাঙতে যাচ্ছি। ধরি মেইন একটা প্যারাগ্রাফ ক্লাস অথবা একটা ডিপ ক্লাস, যা ধরি আমি। ওকে,
পি, একটা পি, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা পি। সো হিসাব মতো আমরা যদি নর্মাল ক্যালকুলেশনে যাই তাহলে এইটার সবচেয়ে বেশি গুরুত্ব হওয়া উচিত, তাই না, এই স্টাইল দিয়ে যখন আমরা লিখবো। কিন্তু আসলে না, মূলত তার গুরুত্ব সবচেয়ে বেশি হবে। আমি আগেই কেন বলে দিতেছি, ক্যালকুলেট করে দেখি। এক্স্যাক্টলি মেইন উপরে চলে গেছে এবং সে নিচে চলে আসছে। এবং সিমিলারলি আমরা যখন একটা আইডি দিতে পারবো তখন এই আইডির গুরুত্ব কতটুকু হবে। হেডিং আইডি 100। এটাকে ভাঙার জন্য আমি যদি 10টা মেইনও দেই তারপরে কিন্তু পসিবল হবে না। সো আমি 10টা না, আমি 12টাই দিলাম মেইন। তারপর আমি এটাকে স্পেসিফিসিটি করতে যাই, না, আইডি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিছে। এখানে 120 বা হয়েও কোনো লাভ হইল না, এই 100-র ভ্যালু বেশি কেন? কারণ সে আইডির ঘর এবং ক্লাসের ঘর আলাদাভাবে ডিফাইন করা হয়েছে। তো আশা করি সিএসএস স্পেসিফিসিটি জিনিসটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আমি একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল নিয়ে এখানে কথা বলবো, সেই জিনিসটা থেকে স্পেসিফিসিটি জিনিসটা আরও ভালোভাবে বোঝা যাবে। তো এখানে আমাদের আউটপুটের মধ্যে একটা মেইন অ্যাট্রিবিউট আছে যেখানে শুধুমাত্র কিছু প্যারাগ্রাফ, এবং আমি এখানে কিছু অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করে দিব, কিছু অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করে দিব, যার মধ্যে আমি যা ইচ্ছা তাই আমি অ্যাঙ্কর ট্যাগ যা ইচ্ছা তাকে আমি অ্যাঙ্কর বানিয়ে দিতেছি আপাতত দেখার জন্য আমাদের। সিমিলারলি ধরি এইখানে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ আছে, সেই অ্যাঙ্কর ট্যাগের হয়তো এই পর্যন্ত। ওকে, আমি এই জিনিসটা বানাইলাম এবং আমাদের লেফট সাইডে একটা নেভিগেশন আছে। তো আমি চাচ্ছি এই উপরে, আচ্ছা প্রথমে আমি যে জিনিসটা বলে নিব সেটা হচ্ছে উপরের যেই স্টাইল শিটটা, সেগুলা ধরে নেন যে আপনি যেই ফ্রেমওয়ার্ক ব্যবহার করতেছেন, কেউ হয়তো বুটস্ট্র্যাপ ব্যবহার করেন, কেউ হয়তো ফাউন্ডেশন ব্যবহার করেন, কেউ হয়তো অন্য কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন, বা আপনার অন্য কোনো একটা লাইব্রেরি ব্যবহার করছেন, যেমন আউল ক্যারুসেল ইউজ করি আমরা, এবং সেইটার স্টাইল শিটকে ওভাররাইট করতে চাই, কিন্তু অনেক সময় আমরা সেটাকে ওভাররাইট করতে পারি না। কারণ কি? কারণ আউল ক্যারুসেলের যে স্টাইল শিটটা সেটাতে হয়তো অনেক বেশি স্পেসিফিসিটি দেওয়া বলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেই জিনিসটা কি বলে আইডেন্টিফাই করতে পারি না বলে আমরা আমাদের স্টাইলটাকে ওয়েবসাইটে দেখাইতে পারি না। সো সেই জিনিসটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। সো উপরে যেই স্টাইলগুলো লেখা হয়েছে সেগুলো নিয়ে কেউ কনফিউজ হবেন না, সেগুলো আপনি আপাতত ধরে নেন যে স্ক্যাফোল্ডিং কিছু স্টাইল, বাট আপনার স্টাইল শুরু হচ্ছে এইখান থেকে। এইখানে হচ্ছে আপনার স্টাইল শিট 30 নম্বর লাইন থেকে। তো আমি চাচ্ছি হচ্ছে যেই আমার লেফট সাইডে যেই স্টাইলগুলো ইগুলো আছে, নেভিগেশনগুলো আছে, সেগুলোকে আমি কিছু স্টাইল করব। তো লেফট সাইড হচ্ছে অ্যাসাইড, এবং অ্যাসাইডের ভিতর যেই আমাদের নর্মাল যেই অ্যাঙ্কর ট্যাগগুলো আছে, সেই অ্যাঙ্কর ট্যাগগুলার কালার আমি করে দিতে যাচ্ছি হচ্ছে ব্লু। সব কালার ব্লু হয়ে গেল এই ভিতরেরগুলো সহ। এখন আমি অ্যাসাইডের যেগুলো আছে এগুলোর একটু স্টাইল শিট করতে চাইতেছি। কীভাবে করব? অ্যাসাইড, কারণ আমাদের এখানে অ্যাসাইড নামে সিলেক্টর আছে, অ্যাসাইড নামে ট্যাগ আছে। অ্যাসাইড সিলেক্টরের ভিতরে যেই আছে অ্যাঙ্কর ট্যাগ আছে, তার কালার আমি করে দিতে যাচ্ছি হচ্ছে সাদা, এবং তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে ওকে, আমি এক জায়গা থেকে কপি করে নিয়ে আসি, এইখান থেকে কালারটা কপি করে নিয়ে এসে এখানে দিলাম টাইম বাঁচানোর জন্যে। ওকে, আমাদের কিছু বর্ডার রেডিয়াস প্রয়োজন, 3 পিক্সেল বর্ডার রেডিয়াস প্রয়োজন। আমাদের একটু প্যাডিং প্রয়োজন, হচ্ছে 6 পিক্সেল সব দিকে। ওকে, পাইলাম। আমাদের একটু মার্জিন প্রয়োজন, হয়তো কি লিখি আমি? ওকে, মার্জিন পাচ্ছে না, এবার মার্জিন বটম 6 পিক্সেল পাইছে। আমাদের যে আন্ডারলাইন আছে সার্ভিস, হোম, অ্যাবাউটের নিচে, সেই আন্ডারলাইনগুলো তুলে দেওয়া উচিত। টেক্সট ডেকোরেশন নান, আন্ডারলাইনগুলো উঠে যাবে। ওকে, এখন হয়তো আমি এই হোম, অ্যাবাউট, সার্ভিস থেকে কন্ট্যাক্ট যেই নেভিগেশনটা, সেটাকে আমি একটু ডিফারেন্টভাবে দেখাতে যাচ্ছি, সেই জন্য আমি একটু ডিফারেন্টভাবে স্টাইল করব। সেই জন্য আমি কন্ট্যাক্টের মধ্যে আলাদাভাবে একটা ক্লাস নিলাম এবং ক্লাসের নাম দিলাম হাই
হাইলাইটেড, আমি জানি না বানান হয়েছে কিনা, হাইলাইটেড ক্লাস, এবং সেই ক্লাসটাকে আমি আলাদা করে ডিফাইন করে দিতে পারি। ডিফাইন করে বলতে পারি তার কালারটা তুমি চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে যাও। ওকে, কালার চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে যাও, সরি কালার চেঞ্জ হয়ে যাও রেড, এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাও ব্ল্যাক। এটা দেখতে ভালো লাগবে হোপফুলি। ওকে, বেশি একটা ভালো লাগতেছে না, সো আমি এটা কালারটা চেঞ্জ করে ব্লু করে দিচ্ছি আবার। হোয়াটএভার হয়তো বুঝে গেছেন, ওই তো হাইলাইটেড, একটু আলাদাভাবে বোঝা যাচ্ছে এইটা, তাই না? তো এই জিনিসটাই আসলে হচ্ছে স্পেসিফিসিটি। আমরা প্রথম শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগ দিয়ে সেটার কালার দিয়েছিলাম ব্লু। যখন আমরা অ্যাসাইড দিয়ে অ্যাঙ্কর ট্যাগ এবং সেইটার যখন আমি একদমই টোটালি ডিফারেন্ট একটা বাটনের মতো ডিজাইন করে ফেলতে পারছি, সেটা হচ্ছে অ্যাসাইড ট্যাগের ভিতরে লেখার ফলে এই অ্যাঙ্কর ট্যাগটাকে কী করতে পারছে, ওভাররাইড করে ফেলতে পারতেছে। সো আমি যদি এইটাকে নিচেও নিয়ে আসি এবং অ্যাসাইড এর উপরেও রেখে দেই, তারপরেও কিন্তু অ্যাসাইড এটাই সাকসেসফুল হবে। ওকে, রেজাল্ট দেখি আমরা, অটোমেটিক্যালি রিলোড লয় রেজাল্ট, এক্স্যাক্টলি রেজাল্ট ইজ দ্য সেম। সো আমি যেই প্যাটার্নে এখন কোড লিখলাম সেই প্যাটার্নটা হচ্ছে সাস প্যাটার্ন। আমি কোনো সেমিকোলন বা ব্র্যাকেটস পছন্দ করি না। সো এই বিষয়টা নিয়ে আমি হয়তো পরবর্তীতে কোনো একটা ভিডিও বানাবো, এটা দেখে কেউ ভয় পায়েন না। তো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যখন কোনো কিছুকে ওভাররাইট করতে কখনো পারতেছি না, অনেক চেষ্টা করে ওভাররাইট করতে চাচ্ছি কোনো একটা স্টাইল শিটকে, কিন্তু সেটাকে পারতেছি না আমাদের স্টাইলে, তো তখন সেটাকে আমরা কি করব? তখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। ইয়েস, ইম্পর্ট্যান্ট। তো আমরা ইম্পর্ট্যান্ট যখন কল করে দিব, তখন প্রত্যেকটা জিনিস আবার চেঞ্জ হয়ে যাবে। সো হোয়াটএভার আপনি সেটা ইনলাইন স্টাইল শিটে লিখলেন নাকি আইডির ভিতরে লিখলেন, 10টা আইডির ভিতরে লিখলেন, নো ম্যাটার, আপনি যখনই ইম্পর্ট্যান্ট দিয়ে একটা কিছুকে একটা প্রপার্টিকে ওভাররাইড করে ফেলবেন, তখনই সেই জিনিসটা আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, সবচেয়ে বেশি স্পেসিফিসিটি হয়ে যাবে। তো এই জন্যে একটা জিনিস নিষেধ করা হয় সবসময় কনভেনশন, যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট খুবই কম ব্যবহার করার জন্যে বা একদম ব্যবহার না করার জন্যে। কারণ হচ্ছে কেউ যদি তার নিজের স্টাইলের মধ্যেই একবার কোনো একটা পর্যায়ে ইম্পর্ট্যান্ট লিখে ফেলে এবং পরবর্তীতে আবার সেই জিনিসটাকে ওভাররাইড করতে চায় বা আবার একটু স্টাইল করতে চায় অন্য আরেকটা এলিমেন্টের ভিতরে নিয়ে, সেটা কিন্তু আর তখন পারবে না। তো আমি এইটা হচ্ছে ট্যাগ এলিমেন্ট এবং সবচেয়ে কম প্রায়োরিটি, যেটার মাত্র 1 পয়েন্ট পায়, যে তার মধ্যে আমি যখন ইম্পর্ট্যান্ট দিলাম তখন কিন্তু সেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি গেছে, সবগুলা ব্লু হয়ে গেছে আমি ব্লু কালার দেওয়ার ফলে। সো ইম্পর্ট্যান্ট যথাসম্ভব কম ব্যবহার করার জন্য এবং না ব্যবহার করাটাই সবচেয়ে ভালো, সেই জিনিসটাই বলা হয়। তো আমাদের আরেকটা জিনিস হচ্ছে কনফ্লিক্টের যে ব্যাপারটা, কনফ্লিক্ট করবে যখন একটা স্টাইল শিটে হয়তো লেখা আছে আমাদের যে বলা আছে। ওকে, আমি দেখি কনফ্লিক্টেড ব্যাপারটাকে আরেকটু সহজ করা যায় কীভাবে। সো আমাদের এখানে আমরা লিখছিলাম হচ্ছে এলআই এ, এবং এখানে আলাদাভাবে আমি ক্লাস লিখছিলাম হাইলাইটেড। তো এই হাইলাইটেডটাকেই আমি চাচ্ছি যে শুধুমাত্র হাইলাইটেডটার কি হবে, শুধুমাত্র কালারটা ডিফারেন্ট হয়ে যাবে আমরা যে জিনিসটা করছি আলাদাভাবে কল করে। সো এই জিনিসটাই আসলে এখানে কনফ্লিক্টেড কালার চেঞ্জ হয়ে গেছে। দেখেন আগের যত অ্যাসাইড এর মধ্যে কালার ছিল সাদা, শুধুমাত্র এই জিনিসটাকেই সে পরিবর্তন করে ইয়েলো করছে। বাকি যত স্টাইল ছিল উপরের সিলেক্টরে বলা অ্যাসাইড এ উপরের স্টাইল সিলেক্টরের যত স্টাইল বলা ছিল শুধুমাত্র কালার বাদ দিয়ে, সেইগুলো ঠিকই রয়েছে, শুধুমাত্র কালারটাকে আমি আলাদাভাবে ডিফাইন করছি বলে সেইটা চেঞ্জ হয়েছে। এই জিনিসটাই আসলে কনফ্লিক্টেড স্টাইল। সো যেটা কনফ্লিক্ট পাবে এবং সর্বশেষে যেই জিনিসটা আসবে বা সবচেয়ে বেশি স্পেসিফিসিটির মধ্যে যেই কনফ্লিক্টেড আইটেমটা বলে দেওয়া হবে সেইটাই আসলে চেঞ্জ হবে শুধুমাত্র। তো এখানে এরকম না যে আমি অ্যাসাইড এ একবার লিখছি, এখানে পুরা স্টাইল শিটটাকেই পরবর্তীতে শুধুমাত্র একটা স্টাইল লিখে আমি ওভাররাইড করে ফেলতে পারবো না, প্রত্যেকটা প্রপার্টি এবং ভ্যালু আলাদা আলাদা করে লিখে সেটাকে ওভাররাইড করতে হবে। ওকে, সিএসএস স্পেসিফিসিটিতে আরেকটা মজার জিনিস আমি দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। অ্যাট্রিবিউট সিলেক্টরটা আসলে কি?
ওকে, আমি অ্যাট্রিবিউট সিলেক্টর বলার জন্য আমি একটা প্যারাগ্রাফ নিব এখানে। প্যারাগ্রাফ নিয়ে সেখানে আমি কিছু হয়তো লরেম দিয়ে দিব। লরেম দিয়া আমি এখানে অ্যাট্রিবিউট, আমার এই অ্যাট্রিবিউটটা আছে হচ্ছে কি অ্যাট্রিবিউট দেওয়া যায়? অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আমি বলি মাথায় আসে না কেন কোনো অ্যাট্রিবিউট, ধরি টাইটেল ইকুয়াল টু হ্যালো টাইটেল। সো এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট, তাই না, টাইটেল। তো এইটা দিয়ে ধরেও কিন্তু আমি CSS 3 এর মধ্যে স্টাইল শিট চেঞ্জ করতে পারবো। সেটা কেমনে করতে হয়? থার্ড ব্র্যাকেট, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে এভাবে লিখে টাইটেল, আমি ডিরেক্ট টাইটেলটা আমি পাইছি এবং সেইটাকে আমি এখন স্টাইল করতে পারবো। আমি কালার দিয়েই করি, কালার হবে আমার এখন কালার রেড হয়ে যাও, নো প্রবলেম, রেড হয়ে গেছে টাইটেল। তো আমাদের এরকম যেখানে টাইটেল অ্যাট্রিবিউট আছে তেমনি কিন্তু আমাদের একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে আইডি অ্যাট্রিবিউট, তাই না? ওকে, আমি লিখলাম আমার প্যারাগ্রাফ আইডি 1। তো আসলে গুরুত্ব কোনটার বেশি পাবে? এখানে আমার একটা কোশ্চেন হচ্ছে গুরুত্ব কোনটা বেশি পাবে? PID 1 গুরুত্ব বেশি পাবে নাকি সিলেক্টর অ্যাট্রিবিউট যেটা হ্যাঁ অ্যাট্রিবিউট সিলেক্টর যেটা আছে যে আইডি ইকুয়াল টু, আমরা এইভাবে লিখতে পারি P_ID 1, আমরা এইভাবে লিখতে পারি। সো কোনটা গুরুত্ব আসলে বেশি পাবে সেই জিনিসটা আমাদের এখন দেখার বিষয়। ওকে, লেটস সি। আমরা প্রথমে আইডি লিখে ফেলি, যার আমরা ব্যাকগ্রাউন্ড হয়তো চেঞ্জ করতে চাবো। গ্রিন, চেঞ্জ হয়ে গেছে, ওর্স্ট কালার কম্বিনেশন, নট ওর্স্ট কালার কম্বিনেশন বাই দ্য ওয়ে। ওকে, এখন আমাদের এখানে আছে, উপরে আছে আইডি, উপরে আছে কিন্তু আমাদের এটা আছে নিচে আইডি, যেটা আমরা লিখলাম হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। উপরে আছে হচ্ছে আমাদের ডিরেক্ট আইডি সিলেক্টর। দেখা যাক সেটার ব্যাকগ্রাউন্ড আমি পরিবর্তন করতে পারি কিনা। আরেকটা ওর্স কালার দিব, ওয়াও। সো আইডি সিলেক্টরের স্পেসিফিসিটি হচ্ছে সবচেয়ে বেশি অ্যাট্রিবিউট সিলেক্টরের চাইতে। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।